প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে আমি আনোয়ার কাদের, সহকারী শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ। আশা করি সকলেই ভালো আছো এবং অনলাইনের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিয়ে তোমরা মোটামুটি হলেও বাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা পড়াচ্ছিলাম রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে আমরা সমযোজী বন্ধন গঠন এবং আয়নিক বন্ধন গঠন আগেই পড়ানো হয়েছিল এবং সমযোজী বন্ধন গঠন পড়ানো হয়েছে। মৌলিক অণু, যৌগিক অণু অনেকগুলি পড়ানো হয়েছে। মোটামুটি যেগুলো আমাদের লাগবে তার অনেকগুলোই পড়ানো হয়েছে। আজকে আমরা দু তিনটে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটাই হচ্ছে যে 8 ও 2-এর নিয়ম মানে কি না। 8 ও 2-এর নিয়ম মানে কি না, মানে যৌগ সমূহ, এই যে যৌগতে গঠিত হবে, বন্ধন হবে, যৌগ হবে, যৌগ সমূহ 8 এবং 2-এর নিয়ম অনুসরণ করে কিনা ওইগুলো নিয়ে আমরা অল্প কয়েকটা আলোচনা করব। তো আমরা চলে যাই আমার এই নিয়ে আলোচনা বিষয়। আমরা একটু দেখে নিই ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ইয়েস, আমরা সমযোজী বন্ধন পড়েছিলাম। আমরা জানি সমযোজী বন্ধন গঠন হওয়ার পরে পরমাণু গুলো যে বন্ধনে অংশগ্রহণ করে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে এবং কোনো কোনো ক্ষেত্রে এই 2-এর নিয়ম অনুসরণ করে। নিষ্ক্রিয় গ্যাস বলতে 2-এর নিয়ম অনুসরণ করে, কোনো কোনো ক্ষেত্রে অষ্টক নিয়ম অনুসরণ করে। আমরা দেখব কিছু কিছু যৌগ আছে ওগুলো 2 মানে 8 বা অষ্টক নিয়ম অনুসরণ করে না। আমরা যদি 2-একটা যৌগের ক্ষেত্রে যাই, যেমন বোরন টাইফ্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, এই দুইটা যৌগ কথা বলি। এই দুইটা যৌগ আসলে এখানে অষ্টক নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা আমরা একটু দেখব। আমরা প্রথমে যদি এই যৌগটাতে যাই, বোরন টাইফ্লোরাইড, এটা একটা সমযোজী যৌগ। যেমন এই যে বোরনের যোজনী স্তরে কটা ইলেকট্রন আছে? বোরনের যোজনী স্তরে ইলেকট্রন আছে 3টা। আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, প্রথম স্তরে 2টা, পরে 3টা। যোজনী স্তরে 3টা ইলেকট্রন আছে। আর ফ্লোরিনের ক্ষেত্রে আমরা জানি 9, 2, 7, তার যোজনী স্তরে ইলেকট্রন আছে 7টার মধ্যে একটা থাকে বেজোর ইলেকট্রন। যাক, আমরা এই ফ্লোরিনের ইলেকট্রন, এই যদি আমরা যৌগটা দেখি এরকম, ফ্লোরিন একটা প্লাস, ফ্লোরিনের যোজনী স্তরে ইলেকট্রন থাকে 7টি। এই যে 7টি ইলেকট্রন আছে ফ্লোরিনের ইলেকট্রনগুলো আমি ক্রস দিলাম। আমরা এটা দরকার না, এগুলো আমরা জানি মনে হয়। একটু মেইন যৌগে চলে যায়। হ্যাঁ, তো বোরন টাইফ্লোরাইড, এই যে যৌগটা হচ্ছে এখানে বোরনের একটি ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, বোরনের একটি ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, বোরনের একটা, ফ্লোরিনের একটা, তার 3টা সমযোজী বন্ধন হয়েছে। অর্থাৎ এই যৌগটা হচ্ছে এইরকম, এই বোরন সাথে এই 4টা ফ্লোরিন আছে। তো এখানে আমরা যদি দেখছি বোরনের চারপাশে মোট ইলেকট্রন জোড়, বন্ধন জোড় ইলেকট্রন আছে যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তার মানে 1, 2, 3টি বন্ধন করেছে। 3 জোড়া মানে 6টি। তাহলে বোরন টাইফ্লোরাইড যে যৌগটা গঠিত হয়েছে সেই যৌগটা বোরন পরমাণু অষ্টক নিয়ম অনুসরণ করেনি। 8টার চেয়ে কম ইলেকট্রন আছে, তার চারপাশে ইলেকট্রন আছে 6টি। তার মানে বোরন যৌগ গঠন করার ক্ষেত্রে, বোরন টাইফ্লোরাইডের ক্ষেত্রে এটি অষ্টক নিয়ম মানেনি, অষ্টকের চেয়ে কম ইলেকট্রন আছে, সুতরাং এটা বলা যায় অষ্টক সংকোচন হয়েছে। আর ফ্লোরিনের ক্ষেত্রে তুমি দেখো, ফ্লোরিন কিন্তু আবার অষ্টক মেনেছে। 1 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া,
আর এই বন্ধনে এক জোড়া, মোট কয় জোড়া? 4 জোড়া। ফ্লুরিনের চারপাশে, তার ফ্লুরিনের মোট ইলেকট্রন করলে 8টা, তার ফ্লুরিন অষ্টক নিয়ম অনুসরণ করেছে। তার মানে আমরা দেখলাম বোরন টাইপলয়েড যৌগটা গঠন করে ফ্লোরিন পরমাণু অষ্টক নিয়ম মানলেও বোরন কিন্তু অষ্টক নিয়ম মানেনি। অষ্টকের চেয়ে কম ইলেকট্রন আছে বিদায় সেখানে বলতে পারি অষ্টক সংকুচন হয়েছে, অর্থাৎ এক কথা অষ্টক নিয়ম মানেনি, এইটা আমরা বলতে পারি। আমরা পরবর্তী যৌগে যদি আসি, আরেকটা যৌগ আমরা বলছিলাম যে এ ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ক্ষেত্রেও আমরা জানি ফসফরাসের যোজনীয় স্তরে 5টি ইলেকট্রন আছে। এই 5টি ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন যুক্ত হয়। আমরা যদি যৌগ গঠনটা এখানে দেখি যে ফসফরাস, মনে করলাম ফসফরাসের জিনিস 1 2 3 4 5টি, এনে 5টা ক্লোরিন পরমাণু আসে, 5টা ক্লোরিন পরমাণু আসে। তো ক্লোরিন ইলেকট্রনটা ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম, ক্রস দিলাম ক্লোরিন ইলেকট্রনটা। আবার প্রত্যেক ক্লোরিনের উপর আছে কি 3 জোড়া করে, কারণ ক্লোরিনের যোজনীয় স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। 7টার মধ্যে একটা বন্ধনে অংশগ্রহণ করলো আর 3 জোড়া মুক্ত রইল। এখানেও সেম একই কাহিনী, এখানেও তাই। অর্থাৎ আমরা যদি দেখি এই ফসফরাসে 5টা ইলেকট্রন, যে ডট দিয়ে দেখালাম 1 2 3 4 5, 5টি ইলেকট্রন 5টা ক্লোরিনের সাথে 5টা সমযোজী বন্ধন গঠন করেছে। আমরা এরকম দেখতে পারি এই 5টা সমযোজী বন্ধন গঠন করেছে, 5টা ফসফরাস ক্লোরিন বন্ধন করেছে। তাহলে 5 দুগুণে কয়টা ইলেকট্রন হবে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, অর্থাৎ 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। তারপর ফসফরাসের চারপাশে ইলেকট্রন কয়টা হলো? 5 জোড়া, দ্যাট ইজ কয়টা? 10টি। তো 10টা ইলেকট্রন যদি থাকে তাহলে 8-এর চেয়ে বেশি হয়েছে, তার মানে এই ক্ষেত্রে অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন আছে ফসফরাসের চারপাশে। তার মানে এই যৌগটার ক্ষেত্রে ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে ফসফরাসের অষ্টক নিয়ম অনুসরণ করি এবং অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন আছে বিদায় সেখানে আমরা বলতে পারি অষ্টক কি হয়েছে? সম্প্রসারণ হয়েছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনে কিন্তু 1 জোড়া 2 জোড়া 3 জোড়া আর 1 জোড়া বন্ধন জোড়া, মোট 4 জোড়া। 4 জোড়া মানে কি 8টি, তার মানে এটা অষ্টক নিয়ম অনুসরণ করেছে। ক্লোরিন অষ্টক নিয়ম অনুসরণ করেছে, বাট ফসফরাস অষ্টক নিয়ম অনুসরণ করেনি। ফসফরাসের চারপাশে 5 জোড়া বন্ধন জোড়া ইলেকট্রন আছে, তার মানে কি এটা কি অষ্টক সম্প্রসারণ হয়েছে। তাহলে আমরা এই পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় আসে এবং বিভিন্ন স্কুল বা টেস্ট পরীক্ষায় আসে যে কোনো একটা যৌগ গঠন করলে এই যৌগটা বা ইত্যাদি ইত্যাদি দু একটা যৌগ থাকে, এই যৌগগুলো অষ্টক নিয়ম মেনে চলে কি না। তাহলে অষ্টক নিয়ম মেনে চলে। আরেকটা বিষয় হলো 2-এর নিয়ম কিন্তু সবগুলো মেনেছে, 2-এর নিয়ম কিন্তু মেনে চলে সবগুলোই, কারণ জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে হচ্ছে 2-এর নিয়ম। তাহলে যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, ফসফরাসের চারপাশে কয় জোড়া আছে? 5 জোড়া। আর ক্লোরিনের মধ্যে কয় জোড়া আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। 2-এর নিয়ম কিন্তু অনুসরিত হয়েছে, কিন্তু অষ্টক নিয়ম ক্লোরিন অনুসরণ করলেও ফসফরাস করেনি। এরকম যৌগ যদি আমরা থাকে তাহলে বুদ্ধি করে সমযোজী বন্ধনটা দিয়ে আমরা মোটামুটি ব্যাখ্যা করতে পারবো। আমরা চলে যাচ্ছি এই জায়গা থেকে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকে বন্ধন যেহেতু এখানে শেষ। আরেকটি বন্ধন বলছিলাম আমরা, এটা তোমাদের বইয়ে নাই, তবে সন্নিবেশ। যেমন একটা কথা বলি, অ্যামোনিয়ার সাথে H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম প্লাস এই মূলকটা তৈরি হয়। এই মূলকটি হয় অ্যামোনিয়াম মূলকটি। গত সেদিন একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল আমার ক্লাসে না, অন্য যে কোনো একটা ক্লাসে, যে অ্যামোনিয়ার সাথে H+ যুক্ত হয়ে কিভাবে অ্যামোনিয়াম প্লাস হয়, এটা কিভাবে যুক্ত হলো। ঠিক এই প্রশ্নের উত্তর দিতে গেলে অথবা অনেক ক্ষেত্রে পরীক্ষা আসেও বিভিন্ন স্কুলে, আমাদের ওই বন্ধনটার দরকার হবে। সেটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন দেখি দেখা যাচ্ছে কি। আচ্ছা, সন্নিবেশ সমযোজী বন্ধন কি? সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা তো জানি সমযোজী বন্ধনের একটি পরমাণু একটা ইলেকট্রন অন্য একটা পরমাণুর আরেকটা ইলেকট্রন পরস্পরের মধ্যে শেয়ার করে যে বন্ধন তৈরি করে সেটাকে বলা হয় কি
সমযোজী বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধন হইতে হলে দুটি ইলেকট্রন লাগে, এক পরমাণুর একটা ইলেকট্রন অন্য পরমাণুর একটা ইলেকট্রন পরস্পরের মধ্যে ভাগাভাগি বা শেয়ার করে যে বন্ধন গঠন করে, দ্যাট ইজ কি সমযোজী বন্ধন। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে কিন্তু একটি সমযোজী বন্ধনই, তবে এখানে বন্ধন হওয়ার জন্য যে দুটি ইলেকট্রন লাগে সেই দুটি ইলেকট্রন যদি একটি পরমাণু দেয় তাহলে সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে ধরি, অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়ার এই উপর এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, কারণ আমরা জানি নাইট্রোজেনের যোজনী স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা, 5টি। 5টার মধ্যে 1 2 3 তিনটা বন্ধন তৈরি হয়েছে, তিনটা যোজনী স্তরে 3টি ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, এক জোড়া ইলেকট্রন কি মুক্ত আছে। এটার সাথে যখন H+ আসে তখন H+ আর এই যে এই H+ এর সাথে এর বন্ধন 3টা তো আছে, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন তো 3টা আছে। এখানে যে এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, মুক্তজোড়, এটা H+ এর সাথে এটা একটা বন্ধন তৈরি করে, এটা হচ্ছে সন্নিবেশ। সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন, আচ্ছা, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে এই সন্নিবেশ সমযোজী বন্ধন কি, আমরা এই যোগটা দেখলেই বুঝতে পারি সন্নিবেশ সমযোজী বন্ধন কি। সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে যে সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল, সমযোজী বন্ধনই যে সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল একটি পরমাণুই যোগান দেয়, সেই বিশেষ সমযোজী বন্ধন কি বলা হয়, কি সন্নিবেশ সমযোজী বন্ধন। আবার বলছি, যে সমযোজী বন্ধনের এই বন্ধনের যে দুটো ইলেকট্রন কিন্তু নাইট্রোজেনই দিয়েছে, তার মানে আমরা বলতে পারি যে সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল, অর্থাৎ বন্ধনের ইলেকট্রন দুইটি একটি পরমাণু সরবরাহ করে তাকে বলা হয় কি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে মনে থাকবে, যে সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল একটি পরমাণু সরবরাহ করে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়। তো সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারবে সেই সকল অণু যাদের যথেষ্ট স্টেবিলিটি থাকে যৌগ গঠন করার পরও, এবং তাদের উপর মুক্তজোড়ী ইলেকট্রন যদি থাকে, যেমন এটার উপর এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এমন পানি আছে, দেখো H2O, পানির উপরও কিন্তু অক্সিজেনের উপর 2 জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তোমরা দেখো যে এই দেখবেও, এবং কপার সালফেট 5 অণু পানি, এরকম অনেক অণু আছে যাদের সাথে পানি যুক্ত থাকে। পানিগুলো কিন্তু ওই যে পানির মধ্যে যে অক্সিজেনের উপর 2 জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এই সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে কিন্তু এই সকল পানিযুক্ত অণুগুলো পানি এই অণুর সাথে যুক্ত থাকে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারছি সন্নিবেশ সমযোজী বন্ধন কি, এটা খুব একটি দরকার নেই। আবার অনেক সময় পরীক্ষা আসে, তোমাকে যদি বলা হয় এই অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগটিতে কি বন্ধন আছে, আচ্ছা, যৌগটিতে কি বন্ধন আছে যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমরা যৌগটাকে প্রথম ভাঙি, তাহলে অ্যামোনিয়াম প্লাস আর Cl মাইনাস, তার মানে এই দুইটা ক্যাটায়ন এবং কি অ্যানায়ন, ক্যাটায়ন হলে এটা কি হয়, কি বন্ধন, আয়নিক বন্ধন। আবার এই যে এইটা যদি ভাঙি, অ্যামোনিয়ার মধ্যে যদি ভাঙি, তো অ্যামোনিয়ার মধ্যে এরকম আছে, এই যে 3টা হাইড্রোজেন আছে, অ্যামোনিয়ার মধ্যে আরেকটা H+ আছে, H+ এখানে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো এখানে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কি সন্নিবেশ, আর এটা হচ্ছে কি সমযোজী বন্ধন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, পরীক্ষা কিন্তু অনেক সময় দিয়ে দেয় বিভিন্ন স্কুলে, বোর্ড পরীক্ষা আসার কথা না, আবার মাঝে মাঝে দিয়েও দেয়। যাক, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে কি বন্ধন আছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটা যদি আমরা ভাঙি, তাহলে অ্যামোনিয়াম প্লাস আর Cl মাইনাস, তার মানে এটা কি ক্যাটায়ন, অ্যামোনিয়াম প্লাস একটি ক্যাটায়ন আর Cl মাইনাস একটি কি অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যে প্লাস মাইনাস চার্জযুক্ত গুচ্ছ, তাদের মধ্যে যে বন্ধন হবে সেটা আয়নিক বন্ধন। আবার অ্যামোনিয়াম প্লাসের মধ্যে 3টি হাইড্রোজেন যুক্ত আছে নাইট্রোজেনের সাথে, ডাইরেক্ট এক ইলেকট্রন পরস্পরের সাথে আরেকটা ইলেকট্রন সমযোজী বন্ধনের মাধ্যমে। আবার নাইট্রোজেনের উপর যে এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন ছিল, এটার সাথে H+ যুক্ত আছে, এটা কি সন্নিবেশ বন্ধন। তার মানে আমি বলতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটাতে 3 ধরনের বন্ধন আছে তোমার কি আয়নিক বন্ধন, আছে সমযোজী বন্ধন, আছে সন্নিবেশ বন্ধন, ঠিক আছে। তো এরকম প্রশ্ন জানলে ভালো, মানে জানা উচিত। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখান থেকে। পরে আমরা যদি আরেকটা বিষয় আমাদের আগে বইয়ে ছিল, এখন নেই, বইয়ে না থাকলেও কিন্তু এই বিষয়গুলো আমরা পড়েছি। তোমাকে যদি বলা হয়
কার্বন কার্বন ফসফরাস সালফার এরা এরা পরিবর্তনশীল পরিবর্তনশীল যোজনী দেখায়, তা ব্যাখ্যা করে। যৌগ গঠনের মাধ্যমে ব্যাখ্যা করে, মানে ইলেকট্রন বিন্যাস এবং যৌগ গঠন করে তুমি দেখাবা যে কার্বন ফসফরাস সালফার এই তিনটা মৌল, আর মৌল আছে তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা মৌল পরিবর্তনশীল যোজনী দেখায়, ব্যাখ্যা করে। এটা কিন্তু পরীক্ষায় প্রায় পরীক্ষায় এই জিনিসটা আসে। আবার বর্তমান মেইন বই কিন্তু এটি দিয়ে প্রশ্ন, মেইন বইয়ের মধ্যে কোনো হিন্টস দেওয়া নাই, আপাতত দেখা যাচ্ছে না। যাক, আমরা ওইটাও জানা উচিত, কারণ এটা পড়ার মতো উপকরণ আমরা ইতিমধ্যে, এটা জানার মতো উপকরণ ইতিমধ্যে আমরা পড়েছি, সুতরাং এটা পারা উচিত। আমি যদি প্রথমে কার্বনের ক্ষেত্রে আসি, যে কার্বন আমরা জানি এই কার্বনের পারমাণবিক কত 6। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি কার্বনের, তাহলে 1s2 2s2, পরে এই যে 2px অরবিটাল দিলাম, 2py 2pz। আচ্ছা, আমরা জানি পি অরবিটাল 3 প্রকার, px py pz, আর 2 সামনে লেখা হচ্ছে কারণ 2 নম্বর স্তরের পি অরবিটাল, সেই জন্য সামনে 2 আছে। তাই এর পারমাণবিক কত 6। তাহলে 1s2 এখানে কয়টা ইলেকট্রন গেল? 2টা। 2s2 এখানে ইলেকট্রন গেল 2টা, আর বাকি আছে কয়টা? আরো 2টি ইলেকট্রন বাকি আছে। তা আমরা জানি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। ধরে একটি করে ইলেকট্রন দেওয়ার পর তারপর যদি ইলেকট্রন থাকে, তারপরে ইলেকট্রন কি জোড়ায় থাকবে। আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে, তবে প্রথমে কিন্তু একটি করে ইলেকট্রন থাকতে হবে। তাহলে আমি এখানে একটি ইলেকট্রন দিলাম, এখানে একটা দিলাম, তার মানে এই অরবিটালে বেজুর, এই যদি বেজুর অরবিটাল করে 2টি। মানে বেজুর অরবিটাল মানে কি? একটা অরবিটাল তো 2টি ইলেকট্রন থাকে, 2টা থাকলে তো জোড়াই হলো, আর যদি একটি থাকে তাহলে বেজুর হলো। তার মানে তার যোজনী স্তরে, ভিতরে স্তরে তো পূর্ণই থাকে, তার যোজনী স্তরে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ বেজুর ইলেকট্রন অরবিটাল সংখ্যা আছে কয়টা? একটা 2টা, অর্থাৎ 2px এটাতে একটি ইলেকট্রন আছে, আর 2py এটাতে একটি ইলেকট্রন আছে। অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে যদি আমরা দেখতে পাই যে তার বেজুর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যাই তার যোজনী নির্দেশ করে, তাহলে কার্বনের আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাস করলে 2px 2py এই 2টা অরবিটালে কি, এই যে একটা এইটা 2টা, এই 2টা অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ বেজুর ইলেকট্রন আছে কয়টা? 2টা। তা বেজুর ইলেকট্রন যেহেতু 2টা আছে, তার মানে এখানে কার্বনের যোজনী, এই অবস্থায় কার্বনের যোজনী যখন বেজুর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যা 2, তখন কার্বনের যোজনী হচ্ছে কত? 2। যেমন এইরকম একটা যৌগ যদি দেখাই, যেমন কার্বন মনোক্সাইড, হ্যাঁ, কার্বন মনোক্সাইড, এই যে যৌগটা আছে, এখানে কার্বনের, আমরা তো জানি অক্সিজেনের বেজুর, কার্বন মনোক্সাইডে কার্বন অক্সিজেন ডাবল বন্ড। অক্সিজেনের এমনিতেই থাকে 2টা বেজুর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, তাই দুইটা বন্ধন তৈরি করবে। মানে এখানে যে 2টা বন্ধন হলো, কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড হলো, এই কার্বনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের একটা ইলেকট্রন, ওই কার্বনের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন, তার মানে দ্বিবন্ধন হয়েছে। অর্থাৎ কার্বনের যোজনী স্তরে 2টা বেজুর অরবিটালের ইলেকট্রন এই 2টা বন্ধন তৈরি করেছে। আর 2 নম্বর শক্তি স্তরের যে 2s2 এখানে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন কার্বন মুক্ত আছে, তার মানে এখানে এই কার্বনের যোজনী হচ্ছে, কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে কত? 2। এই 2টা বেজুর অরবিটাল ব্যবহৃত হয়েছে। মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। আমরা বলছিলাম কোনো একটি অধাতুর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে বেজুর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যা যত থাকবে তত হচ্ছে তার যোজনী। আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস সেখানে করি, তাহলে দেখা যায় 2টা বেজুর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল পাই 2টি। এই 2টি বেজুর ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের যে 2টি ইলেকট্রন অন্য পরমাণুর সাথে 2টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। যেমন এই যে কার্বন মনোক্সাইডে অক্সিজেনের সাথে 2টা সমযোজী বন্ধন করেছে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করেছে। এক্ষেত্রে কার্বন মনোক্সাইডের উপর কার্বনের উপর 1 মুক্ত ইলেকট্রন আছে,
আর অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। আচ্ছা, আমরা কিন্তু এই এই কার্বনের এটি একমাত্র যৌগ যে যৌগে 1 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, আর সকল যৌগেই কার্বনের যোজনী হচ্ছে 4, কোনোটাতেই কি মুক্ত জোড়া ইলেকট্রন থাকে না। আচ্ছা, আমরা এখান থেকে চলে আসলাম। আমরা যদি এই কার্বন পরমাণুকে আমরা যদি একটু এক্সাইটেড করি, তাপ দেই বা অন্য কোনো উপায়ে যদি শক্তি এনার্জি দেই কার্বনকে, তো এই কার্বন 1s2 পরে 2s 2p x 2p y 2p z, এই যে কার্বনকে উত্তেজিত করি, তাহলে এখানে যে জোড়ায় দুটো ইলেকট্রন আছে, এই যে দুটো ইলেকট্রন আছে 2s2 অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনে এই জোড়াটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এখানে একটা ইলেকট্রন থাকবে, আর একটা তো এখানে ছিল, এখানে একটা ছিল, ওই এখানে দুইটা একটা চলে যাবে এখানে। এখানে যখন চলে গেল, এখন যদি উত্তেজিত অবস্থায় কার্বনের বেজোর ইলেকট্রন মানে একটি করে ইলেকট্রন আছে, এবং অরবিটাল কয়টা 1 2 3 4, তার মানে এখানে কার্বনের যোজনী হচ্ছে কত 4। তাহলে উত্তেজিত অবস্থায় কার্বনের বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যা কত 4 দেখাতে পারে। সুতরাং কার্বনের যোজনী কত 4। আমরা যদি যৌগ দেখাই, ওই যে মিথেনের ক্ষেত্রে যদি আমি মনে করি মিথেনের ক্ষেত্রে যদি আমরা মনে করি মিথেন CH3, অর্থাৎ এই কার্বনের 1টা 2টা 3টা 4টা, এই 4টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল একটা করে ইলেকট্রন আছে, 4টা হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে এই মিথেন যৌগটা তৈরি করেছে। অর্থাৎ কার্বনের যোজনী স্তরে কি উত্তেজিত অবস্থায় তার বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল ছিল 1 2 3 4। এই চারটা হাইড্রোজেন পরমাণুর তো একটি করে ইলেকট্রনই থাকে, 4টা হাইড্রোজেন পরমাণু বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের সাথে যুক্ত হয়ে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি করেছে। অর্থাৎ আমরা যৌগ দিয়েও দেখাতে পাচ্ছি। আচ্ছা, চলে আসলাম কার্বন থেকে আমরা চলে যাই আরেকটা মৌলে চলে যাই। আমরা যদি এতে চলে যাই, আমরা যদি সালফারে চলে, ফসফরাসটা তোমরা নিজেরাই করো। ফসফরাসের ক্ষেত্রে যদি সালফারের ক্ষেত্রে যদি আমি চলে যাই, সালফারের পারমাণবিক কত 16। তাই সালফারে যদি ইলেকট্রন বিন্যাস করি আমি, ধরো আমরা এখানে নিয়ন লিখে দিলাম, নিয়ন মানে 10টা ইলেকট্রন চলে গেল, এর আগে ইলেকট্রন বিন্যাসটা আমি লিখলাম নিয়ন, দ্যাট ইজ মানে কি নিয়ন আমরা জানি নিয়ন সমান 1s2 2s2 2p 6, এই পর্যন্ত বিন্যাসটা মনে করতে হবে। নিয়ন মানে কি এই ইলেকট্রন বিন্যাসটা নিয়নে আছে। তারপর পরে হলো 3s অরবিটাল, পরে কি 3p x 3p y 3p z। আচ্ছা, এখন এখানে 10টা ইলেকট্রন চলে গেছে, এখানে 2টা দিতে হবে, 2টা দিলাম, কটা হইল 12টা। এখানে থাকবে 2টা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 10 10 2 12 12 2 14 15 16, অর্থাৎ সালফার ইলেকট্রন বিন্যাস হলো। তাই সালফারের ইলেকট্রন বিন্যাস যদি এই অবস্থায়, তার বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যা কত 2। বেজোর ইলেকট্রন বেজোর ইলেকট্রন অরবিটাল কটা আছে 2টা। তার মানে এই অবস্থায় সালফারের যোজনী হচ্ছে কত 2। সালফারের 2 যোজনীর যৌগ যদি আমি একটি উদাহরণ দিই, যেমন হাইড্রোজেন সালফাইড H2S, এই H2S এ সালফারের সাথে এই যে 2টা হাইড্রোজেন কি করে, এই সালফারের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়, তো হাইড্রোজেনের 2টা বেজোর সালফারের 2টা বেজোর ইলেকট্রন, এই যে বেজোর ইলেকট্রন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন সালফাইড যৌগটি তৈরি করে, যেখানে সালফারের যোজনী হচ্ছে কত 2, অর্থাৎ তার 2টি বেজোর ইলেকট্রন কি ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা যদি এই সালফারকে একটু কি এই সালফারকে যদি আরেকটু এই সালফার যা আছে, এই সালফারকে যদি আমি উত্তেজিত করি, এই সালফারকে যদি আমি কি উত্তেজিত করি, তাহলে কি হবে নিয়ন পর্যন্ত আমি লিখলাম, দ্যাট ইজ এই ইলেকট্রন বিন্যাসটাই, পরে 1s2 3px 3py 3pz, পরে আছে 3d অরবিটাল। তো 3d অরবিটাল হলো 3d xy 3d yz, আমি এই পর্যন্ত লিখলাম, 2টাই লিখলাম। আচ্ছা, ডি অরবিটাল কিন্তু 5 প্রকার আছে, 3d xy 3d yz 3d zx 3d x স্কয়ার y স্কয়ার 3d z স্কয়ার। আমরা অতটুকু দরকার নাই, যেটুকু ব্যবহার মনে রাখলাম। আচ্ছা, যতটুকু দরকার ততটুকু লিখলাম। এখন যদি উত্তেজিত করি, তাহলে এখানে ওইটা ঠিকই থাকবে, এই জোড়াটা ভেঙে যাবে। অর্থাৎ 3px এর যে 2টি ইলেকট্রন ছিল, ওই যে 2টি ইলেকট্রন ছিল, এই 2টি ইলেকট্রন ভেঙে এখানে একটা থাকবে, আর এখানে একটা তো ছিল, এখানে একটা ছিল, এই এক জোড়া ভেঙে এইখানে একটা চলে যাবে।
তাহলে এই অবস্থায় সালফারে যখন উত্তেজিত করলাম, এখন বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কটা? একটু উত্তেজিত করার পরে সালফার বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হলো 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ একটি একটি করে ইলেকট্রন আছে এমন অরবিটাল সংখ্যা কত? 4টি। তাহলে এই অবস্থায় সালফারের যোজনী কত? 4, যেহেতু বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যা কত? 4। যেমন আমি যদি বলি যৌগের কথা বলি, যদি যেমন সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড, এটা সালফার ডাইঅক্সাইড, দ্যাট ইজ SO2। SO2 তে সালফারের যোজনী হচ্ছে কত? 4। অর্থাৎ সালফারের যে 1 2 3 4টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল ছিল, তাদের সালফারের 2টা হাইড্রোজেনের সাথে ডাবল বন্ড তৈরি করে, আর 2টা হাইড্রোজেনের সাথে ডাবল বন্ড তৈরি করে। অর্থাৎ এখানে একটা বেজোর অরবিটাল, এখানে একটা বেজোর অরবিটাল, এখানে একটা বেজোর অরবিটাল, এখানে একটা বেজোর অরবিটাল জড়িত হয়েছে। অর্থাৎ এই সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হচ্ছে কত? 4। অর্থাৎ এই বিন্যাসটার মাধ্যমে কিন্তু সালফার ডাইঅক্সাইড যৌগটা গঠিত হয়। আচ্ছা, আমরা যদি এটাকে যদি আরো এক্সাইটেড করি, এই সালফার ডাইঅক্সাইডকে যদি আমি আরো উত্তেজিত করি, তাহলে আমি দেখতে পারবো যে এটা লিখলাম দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভ, এই জোড়াটাও ভেঙে যাবে। এই যে জোড়াটা, তখন এই জোড়াটা ভেঙে যাবে। মানে একই সমশক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, তো যদি সমশক্তি স্তর হয় তাহলে জোড়া ভেঙে তার পরের অরবিটালে ইলেকট্রন যেতে পারে। তার মানে এই জোড়া ভেঙে এখানে একটা থাকবে, তখন 3px1 3py, এটার মধ্যে 1 থাকবে, 3pz এটাতে 1 হবে, 3dxy এখানে একটা 1 ছিল, অর্থাৎ 3d কত? yz এই অরবিটালে একটা চলে গেল। তার মানে এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখন আমরা দেখতে পাই এই বেশি এক্সাইটেড অবস্থায় বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কয়টা হলো? 1 2 3 4 5 6। অর্থাৎ একটি একটি করে ইলেকট্রন আছে। এখন হাইলি উত্তেজিত অবস্থায় একটি একটি করে ইলেকট্রন আছে এমন অরবিটাল সংখ্যা কত সালফারের? 6। তার মানে এই ক্ষেত্রে সালফারের যোজনী এখন একটি একটি করে ইলেকট্রন আছে এমন অরবিটালের সংখ্যা কত? এখন একটি একটি করে ইলেকট্রন আছে এমন অরবিটালের সংখ্যা কত? 6। তার মানে সালফারের যোজনী কত? 6। 6 যদি হয়, তাহলে 6 এর আমরা যদি উদাহরণ দিই, এখানে আমরা মুছিয়ে দিলাম, হ্যাঁ, এটা তোমরা জানি। বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কয়টা হলো? 6টা। মানে এই অবস্থা যদি আমরা এই যোগটা নিলাম, সালফার হেক্সাফ্লোরাইড, এটার ক্ষেত্রে এরকম হতে পারে, এই সালফারের বৈশিষ্ট্যের মানে উত্তেজিত অবস্থায় 1 2 3 4 5 6টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ একটি একটি করে ইলেকট্রন আছে এমন অরবিটালের সংখ্যা কত ছিল? 6টা। অর্থাৎ 6টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, 6টা ফ্লোরিনের সাথে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সমযোজী বন্ধন তৈরি করতে। অর্থাৎ SF6 এই যৌগে সালফারের যোজনী কত? 6। অথবা এটাও দিতে পারি সালফার ট্রাইঅক্সাইড, এটা, হ্যাঁ, এই সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে যদি হয়, সালফার ট্রাইঅক্সাইড যে যৌগটা আছে এখানেও কিন্তু তোমার এরকম আছে। অর্থাৎ সালফারের চারপাশে কটা বন্ধন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অর্থাৎ এই যে 6টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল যে ছিল 1 2 3 4 5 6, এই 6টা বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল এই 6টা বন্ধন তৈরি করেছে। প্রত্যেকটা অপশনের সাথে 2টা করে বন্ধন তৈরি করেছে, 2টা করে বন্ধন তৈরি করেছে। তার মানে আমরা দেখতে পারলাম, আমরা ফসফরাসটা কিন্তু দেখাইনি। ফসফরাসটা তোমরা নিজেরা ইলেকট্রন বিন্যাস করবে। প্রথম একবার দিবে, দেখবে যে তার বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হবে প্রথমে 3টা, পরে আরও এক্সাইটেড করবা, তার বেজোর ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সংখ্যা হবে 5টা। তার মানে ফসফরাসের যোজনী হতে পারে 3 এবং 5। এটা বাড়ির কাজ হিসেবে বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ক্লাস দেখছেন, আমরা ময়মনসিংহ অনলাইন স্কুল হতে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি তোমাদের এই ক্লান্তিকালে বা দেশের এই ক্লান্তিকালে, যাতে তোমরা একটু উপকৃত হও। আজকে আমরা যতটুকু ক্লাস নিলাম, এতে আশা করি তুই একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো, তাহলে অবশ্যই উপকৃত হবে। ঈদ প্রায় কাছাকাছি চলে আসছে। আমরা
ইতিমধ্যেই বিভিন্নভাবে আমরা বিভিন্ন জন এদিক সেদিক একটু ব্যস্ততা থাকে। ঈদ আসলো, যদিও আমার দেশে মহামারী অবস্থা, তাই জন্য ঈদের আগে আর ক্লাস হয়, আমার ক্লাস নেওয়া সম্ভব হয় কিনা জানি না, হয়তো বা সম্ভব না হবে না। আমরা এই অবস্থায়ও তোমাদের সকলকে সুস্থতা কামনা করি এবং সকলকে আগাম ঈদ মোবারক জানিয়ে সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো এবং সকলেই যাতে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারো, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। ঈদের পরে হয়তো বা দেখা হবে, আল্লাহ পাকে বাঁচিয়ে রাখলে। সেই পর্যন্ত সকলকে ভালো থাকার প্রত্যাশা জানিয়ে আমি আমার ক্লাস করছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।